আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে মার্স ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত এই অনলাইন আয়োজনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা বাংলা সাহিত্য নিয়ে কথা বলছিলাম। আমাদের বিশেষ লিখিত পরীক্ষায় সাহিত্য এবং ব্যাকরণ মিলে মোট 10টা লেকচার আছে। ইতোমধ্যে আমরা 5 নাম্বার সবাইকে 4টা লেকচার শেষ করেছি, তাই তো? 4টা লেকচার শেষ করেছি। আজকে আমরা চতুর্থ লেকচার নিয়ে কথা বলবো। বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগ শেষ করে আধুনিক যুগের উপরে একটা লেকচার আমরা নিয়েছিলাম গতদিনে। আজকে আমরা সেই ধারাবাহিকতায় আধুনিক যুগের পরের অংশগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তো কারা কারা আছেন, কে কোথা থেকে ক্লাস করছেন একটু কমেন্টস করবেন। সরাসরি তো কথা বলার সুযোগ নেই, যেহেতু দেখা হচ্ছে না সরাসরি, অন্তত এখান থেকে ভাবনার জগতে বিচরণ করতে থাকি যে আপনি ওইখানে আছেন, কোথায় আছেন, কে কোথায় আছেন, কোথা থেকে ক্লাসটা করছেন। মাহবুবুর রহমান সোহাগ, নরসিংদী। মাসুম মৌসি, ওয়ালাইকুম আসসালাম। মাসুম মৌসি কোথা থেকে বলছেন? আমাদের তো এই মাসটা আর কয়েকটা দিন আছে, আর এই কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে আমার আর 2 দিন ক্লাস পড়বে। আর 2 দিন ক্লাস আছে আপনাদের সাথে। এই 2 দিনের মধ্যে আপনাদের সাথে পরের ক্লাস আছে 8 তারিখ আর 10 তারিখ। তো এই 2 দিনের মধ্যে আমাদের বাকি লেকচারগুলো আমরা শেষ করব। তো সেক্ষেত্রে কিভাবে ব্যাকরণের ক্লাসগুলো আছে, তারপরে সারাংশ, সারমর্ম, চিঠি, তারপরে আছে প্রবন্ধ রচনা, তারপরে কাল্পনিক সংলাপ, তারপরে আছে গ্রন্থ সমালোচনা। এই টপিকগুলো আমাদের পরবর্তী 2টো ক্লাসের মধ্যে শেষ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো শেষ করব আর সবগুলো কতটুকু গুছিয়ে শেষ করা সম্ভব সেটা আসলে বলা মুশকিল। তো সেক্ষেত্রে আপনাদের যে টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা মানে যে টপিকগুলো আলোচনা করা বেশি জরুরি মনে হয়, আপনারা বললে আমি ওইভাবে টপিকগুলো আলোচনা করব। হুম? কোন কোন বিষয় নিয়ে বেশি সমস্যা হচ্ছে আপনাদের, বা কোনগুলো আলোচনা করলে আপনারা বেশি উপকৃত হবেন, সেটা আগের থেকে জানালে আমি সে অনুযায়ী আলোচনা করতে পারবো। যা হোক, সেটা আপনারা ভেবে ক্লাস চলাকালীন সময়ে বলবেন। আমি পরের কত তারিখ বললাম? 8 তারিখ আর 10 তারিখ, এই 2 দিনে বাকিগুলো শেষ করব। ঠিক আছে? তাহলে আমরা আলোচনায় চলে যাই। গত দিনে আমরা আধুনিক যুগের যে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত আমাদের আলোচনা চলছিল, শেষ হয়েছে। এরপরে রবীন্দ্র পূর্ববর্তী আধুনিক যুগের আরো কয়েকজন উল্লেখযোগ্য লেখক আছেন, তাদের থেকে কোশ্চেন আমরা পাবো। এর মধ্যে একজন আছেন দীনবন্ধু মিত্র, তারপরে আছেন বঙ্কিমচন্দ্র, তারপরে আছেন মীর মশাররফ হোসেন,
কায়কোবাদ, আর হলো বিহারীলাল চক্রবর্তী। তো এখানে প্রত্যেকটা লেখকই ইম্পর্টেন্ট এবং তাদের থেকে আমি গুরুত্বের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরকম কিছু বাছাইকৃত প্রশ্ন নিয়ে কথা বলবো, আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমেই আসি দীনবন্ধু মিত্র সম্পর্কে। দীনবন্ধু মিত্র তিনি মূলত বাংলা সাহিত্যের নাট্যকার হিসেবে পরিচিত। তার ক্ষেত্রে দুটো প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং ইতোপূর্বে একাধিকবার তার উপর প্রশ্ন এসেছে। যে দুটো প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো, একটা হলো যে নাটকটির জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন, সেটা হলো কি নীল দর্পণ। তো প্রথমে একটা প্রশ্ন হবে, নীল দর্পণ নাটকের পরিচয় দিন। প্রশ্নটা লেখেন, নীল দর্পণ নাটকের পরিচয় দিন। আরেকটা প্রশ্ন, নীল দর্পণ নাটকের সাহিত্য মূল্যের চেয়ে সামাজিক মূল্য অনেক বেশি, আলোচনা করুন। আচ্ছা, লিখেছেন? তাহলে প্রথম প্রশ্নে আসছি আমরা, নীল দর্পণ। নীল দর্পণ নাটকের পরিচয় দিন। নীল দর্পণ নাটকটা আমরা আধুনিক যুগের শুরু থেকে গদ্য সাহিত্যের বিকাশের পর থেকে যে সাহিত্যিক ধারাগুলো পেয়েছিলাম তার মধ্যে প্রথম যে শাখাটা পেয়েছিলাম সেটা ছিল নাটক। তো বাংলা সাহিত্যে শুরু থেকে, আধুনিক যুগের শুরু থেকে নাটক লেখালেখি হয়েছে, কিন্তু সেই নাটকের বিষয়বস্তু ছিল কখনো কখনো রামায়ণ, কখনো মহাভারত, কখনো পুরাণ, বিভিন্ন বিষয় অবলম্বনে নাটকগুলো রচিত হয়েছে। কিন্তু বাংলাদেশের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে প্রথম নাটক আমরা পেয়েছি এই দীনবন্ধু মিত্রের কাছে এবং সেটা ছিল নীল দর্পণ। তো এই নীল দর্পণ নাটক সম্পর্কে আমাদের লিখতে হবে। তাহলে লেখেন একটু, আমি বলি আপনারা লিখে নেন। লেখেন বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে রচিত, আমরা লিখছি নীল দর্পণ নাটকের পরিচয়। হ্যাঁ, লেখেন বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে রচিত, বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে রচিত বাংলা সাহিত্যের প্রথম নাটক নীল দর্পণ। বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে রচিত বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার প্রথম নাটক নীল দর্পণ। লিখেছেন? আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে রচিত বাংলা সাহিত্যের প্রথম নাটক নীল দর্পণ। লিখেছেন? তারপরে লেখেন প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র, প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র এই নাটকটা যে লেখা হয়েছিল কোথা থেকে, কোন অঞ্চলের কাহিনী? মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে, তাই তো? তাহলে লেখেন প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের
নীল চাষীদের ওপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের নীল চাষীদের ওপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে নাটকটি রচনা করেন। নীল চাষীদের ওপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে নাটকটি রচনা করেন। তারপরে লেখেন এটি 1860 সালে প্রতিষ্ঠিত ঢাকার প্রথম ছাপাখানা 1860 সালে প্রতিষ্ঠিত ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে একই সালে নাটকটি প্রথম প্রকাশিত হয়। ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে একই সালে নাটকটি প্রথম প্রকাশিত হয়। সালে প্রতিষ্ঠিত ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে একই সালে নাটকটি প্রথম প্রকাশিত হয়। লিখেছেন? এই নাটকটি, তারপরে লেখেন, এই নাটকটি প্রকাশের মধ্য দিয়ে দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভার বিকাশ ঘটে এবং এই নাটকটি প্রকাশের মধ্য দিয়ে দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভার বিকাশ ঘটে এবং বিখ্যাত নাট্যকার হিসেবে পরিচিতি লাভ করেন। ঠিক আছে, তাহলে আমরা যে এই নাটকের যদি পরিচয় চাই তাহলে কি বলবো? তাহলে এই নাটকটা যে লেখা হয়েছে কি বিষয় নিয়ে সেটা আমরা বলবো। প্রথমে যে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে রচিত বাংলা ভাষার প্রথম নাটক নীলদর্পণ। এটা লেখা হয়েছে কোন অঞ্চল? মেহেরপুর জেলার আমঝুপি গ্রামে নীল চাষীদের ওপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে। এটা 1860 সালে ঢাকার প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল আজিমপুরে, যেটা ছিল বাংলা প্রেস নামে, এবং বাংলা প্রেস প্রতিষ্ঠার পর ওই একই সালে এই নাটকটা দিয়েই সেখানে সেই ছাপাখানার অভিষেক বা উদ্বোধন হয়েছিল। ঠিক আছে, এবং এই নাটকটা প্রকাশের মধ্যে দিয়ে দীনবন্ধু মিত্রের কি হয়? নাট্যকার হিসেবে পরিচিতি পান এবং তার সুখ্যাতি বেড়ে যায়। ঠিক আছে, এই হলো নীলদর্পণ নাটকের পরিচয়। লেখা হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব এই নীলদর্পণ নাটকের পরের প্রশ্নে আসি। এবার নীলদর্পণ নাটকের সাহিত্য মূল্যের চেয়ে সামাজিক মূল্য অনেক বেশি। নীলদর্পণ নাটকের সাহিত্য মূল্যের চেয়ে সামাজিক মূল্য অনেক বেশি। কিভাবে এটা আলোচনা করতে হবে, এটা আমাদেরকে তুলে ধরতে হবে। এখন দেখেন, একজন সাহিত্যিক যখন একটা সাহিত্যকর্ম রচনা করে
সেই সাহিত্যকর্ম রচনার পেছনে তার মূল উদ্দেশ্য থাকে সেই সাহিত্যের মধ্য দিয়ে সেই সাহিত্যের মধ্যে দিয়ে তার নিজেকে তুলে ধরা, সেই সাহিত্যের মধ্যে দিয়ে সাহিত্যের আ যে বিষয় নিয়ে লেখা হয়েছে সেই বিষয়বস্তুকে তুলে ধরা এবং সর্বোপরি আ তিনি সেই সাহিত্যকর্মের মাধ্যমে নিজেকে একজন আ খ্যাতনামা এবং একজন বিখ্যাত সাহিত্যিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তো দীনবন্ধু মিত্র এই নাটকটা যে রচনা করেছিলেন, এই নাটকটা রচনার পেছনে তার মূল উদ্দেশ্য কি ছিল? তিনি মূলত এই নাটকটা রচনার পেছনে নাটক রচনা উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল এদেশে গরিব, দরিদ্র, অসহায় নীল চাষী যারা তাদের উপরে আ ব্রিটিশ নীলকররা যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল চাল সেই সেই চিত্রটাকে জনসমক্ষে তুলে ধরা। তো সেই কারণে তিনি কি করতে চেয়েছিলেন? এই নাটকটা রচনা করেছিলেন এবং এই নাটকের মধ্যে দিয়ে তিনি সেই সেই বাস্তব চিত্রকে জনসমক্ষে তুলে ধরতে চেয়েছিলেন। এবং এই নাটক রচনার পর দেখা যায় যে আ যেখানে এই নাটকটা মঞ্চস্থ হয়েছে সাধারণ প্রজাদের উপরে দরিদ্র আ কৃষকদের মধ্যে একটা চাপা উত্তেজনা, একটা ক্ষোভ নীলকরদের প্রতি যে একটা মানে প্রতিবাদী মনোভাব সেটা জাগ্রত হয়। এবং এই নাটক আ রচনার পরেই কিন্তু নীলকরদের বিরুদ্ধে একটা আন্দোলনের সুর বেজে ওঠে, আন্দোলন দানা বেঁধে ওঠে। আর এই নাটকের মধ্যে দিয়েই কিন্তু নীলকরদের অত্যাচারও কমে এসেছিল। তো তিনি যে উদ্দেশ্যে এই নাটকটা রচনা করেছিলেন, সাহিত্যকর্ম নয়, সামাজিক পরিবর্তন, সামাজিক কি আন্দোলন গড়ে তোলা। তার সেই উদ্দেশ্য সফল হয়েছিল। তো সেই কারণেই আমরা বলতে পারি যে সাহিত্য মূল্য নয়, সামাজিক মূল্যটাই অনেক বেশি। তাহলে লেখেন, প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র লিখেন, প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনার পেছনে নীলদর্পণ নাটকটি রচনার পেছনে মূল উদ্দেশ্য ছিল প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি রচনার মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও অসহায় দরিদ্র ও অসহায় নীল চাষীদের ওপর দরিদ্র ও অসহায় নীল চাষীদের ওপর ব্রিটিশ নীলকরদের অত্যাচারের চিত্র দরিদ্র অসহায় নীল চাষীদের ওপর ব্রিটিশ নীলকরদের ব্রিটিশ নীলকরদের ব্রিটিশ নীলকরদের অমানুষিক অমানুষিক নির্যাতনের নির্যাতনের বাস্তব চিত্র জনসমক্ষে তুলে ধরা। ঠিক আছে, জনসমক্ষে তুলে ধরা। হলো তাহলে প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক রচনার পেছনে মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও অসহায় নীল চাষীদের ওপর ব্রিটিশ নীলকরদের
ব্রিটিশ নীলকরদের অমানসিক নির্যাতনের বাস্তব চিত্র জনসমক্ষে তুলে ধরা। জনসমক্ষে তুলে ধরা। তারপরে লেখেন এই নাটকটি রচনার পর যেসব স্থানে মঞ্চস্থ হয়, এই নাটকটি রচনার পর যেসব স্থানে মঞ্চস্থ হয় সেখানে দর্শকদের মধ্যে একটা চাপা উত্তেজনা নীলকরদের বিরুদ্ধে, একটা কথা লেখেন, দর্শকদের মধ্যে নীলকরদের বিরুদ্ধে একটা চাপা উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়। একটা চাপা উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা নীলকরদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। তারপরে লেখেন এই নাটকটির সাহিত্য গুণ অনেক ক্ষেত্রেই সার্থকভাবে প্রতিফলিত হয়নি। এই নাটকটির সাহিত্য গুণ অনেক ক্ষেত্রেই সার্থকভাবে প্রতিফলিত হয়নি। কিন্তু নাটক রচনার উদ্দেশ্যের দিক থেকে এই নাটকটির সাহিত্য গুণ অনেক ক্ষেত্রেই সার্থকভাবে প্রতিফলিত হয়নি, কিন্তু নাটক রচনার উদ্দেশ্যের দিক থেকে এটি পুরোপুরি সফল। অর্থাৎ সাহিত্য সৃষ্টি নয়, সামাজিক পরিবর্তনই ছিল এর মূল উদ্দেশ্য। অর্থাৎ সাহিত্য সৃষ্টি নয় বরং সামাজিক পরিবর্তনই ছিল এই নাটক রচনার মূল উদ্দেশ্য। ঠিক আছে?
সুতরাং আমরা বলতে পারি নীল দর্পণ নাটকের সাহিত্য মূল্যের চেয়ে সামাজিক মূল্য অনেক বেশি। সুতরাং আমরা বলতে পারি নীল দর্পণ নাটকের সাহিত্য মূল্যের চেয়ে সামাজিক মূল্য অনেক বেশি। ঠিক আছে, তো আমাদের এই ছিল দীনবন্ধু মিত্রের নাটক দুটি। আর দীনবন্ধু মিত্রের প্রহসন আছে, এগুলো সম্পর্কে আপনি প্রিলিতে জেনেছেন। 3টা প্রহসন আছে, একটা হলো সধবার একাদশী, আর একটা হলো বিয়ে পাগলা বুড়ো, আর একটা হলো জামাই বারিক। এই 3টা রয়েছে তার প্রহসন। সধবার একাদশী এটা লেখা হয়েছে ইয়ং বেঙ্গলদের নিয়ে, আর বিয়ে পাগলা বুড়ো লেখা হয়েছে তৎকালীন বুড়োদের মানে বহু বিবাহের প্রতি যে আসক্তি, বহু বিবাহ বাতিক সেটা নিয়ে। আর জামাই বারিক লেখা হয়েছে মানে ঘর জামাইয়ের যে বিড়ম্বনা। এগুলো একটু মাথায় রাখবেন, কোশ্চেন হুট করে এগুলো চলেও আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম থেকে আমরা যে প্রশ্নগুলো জানবো, একটা কোশ্চেন লিখবেন, বঙ্কিমচন্দ্রের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দিন। আচ্ছা, আমি একসাথে কোশ্চেনগুলো না বলে একটা একটা করে বলি আর আলোচনা করি। হ্যাঁ, লেখেন, বঙ্কিমচন্দ্রের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দিন। লিখেছেন বঙ্কিমচন্দ্রের, ভেরি গুড ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বঙ্কিমচন্দ্রের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দিন। দেখেন, বাংলা উপন্যাসের যাত্রা শুরু হয়েছিল সেই 1852 সালে। হ্যানা ক্যাথরিন ম্যালেন্স তার ফুলমণি ও করুণার বিবরণ এই উপন্যাসের মানে উপন্যাসের যে একটা প্রয়াস সেই গ্রন্থের মধ্যে দিয়ে। তারপরে প্রথম উপন্যাস তৈরির প্রচেষ্টা আমরা আরো পেয়েছি। প্রথম উপন্যাস পেয়েছি প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। কিন্তু বঙ্কিমের আগ পর্যন্ত কি হয়েছে, মানে উপন্যাস তৈরির একটা পরীক্ষা নিরীক্ষা চলেছে, উপন্যাস তৈরির এক্সপেরিমেন্ট যেটাকে বলা হয় সেটা হয়েছে। কিন্তু প্রথম সার্থক উপন্যাস আমরা বঙ্কিমের কাছে পেয়েছি। কিন্তু কি বৈশিষ্ট্যগুলো ছিল তার উপন্যাসে, বা কোন গুণাবলীর কারণে তার উপন্যাসগুলো সার্থকতায় রূপান্তর হলো এবং তার ঔপন্যাসিক প্রতিভার বিকাশ ঘটেছে, তাই তো? লেখেন, বাংলা সাহিত্যে উপন্যাস তৈরির পরীক্ষা নিরীক্ষা চলে বঙ্কিমের আগ পর্যন্ত। বাংলা সাহিত্যে উপন্যাস তৈরির পরীক্ষা নিরীক্ষা চলে বঙ্কিমের আগ পর্যন্ত। বাংলা সাহিত্যে উপন্যাস তৈরির পরীক্ষা নিরীক্ষা চলে বঙ্কিমের আগ পর্যন্ত। লেখেন, 1852 সালে ফুলমণি ও করুণার বিবরণকে
ফুলমণি ও করুণার বিবরণকে বাংলা সাহিত্যে উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা বাংলা সাহিত্য উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা এবং 1858 সালে আলালের ঘরের দুলালকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ধরা হলেও আলালের ঘরের দুলালকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ধরা হলেও এগুলো সার্থক উপন্যাসের পর্যায়ে উন্নীত হতে পারেনি। এগুলো সার্থক বানানটা আবার ভুল করবেন না, সার্থক উপন্যাসের পর্যায়ে উন্নীত হতে পারেনি। লিখেছেন? সার্থক উপন্যাসের পর্যায়ে উন্নীত হতে পারেনি। তারপরে লেখেন, বঙ্কিমই বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক হিসেবে আবির্ভূত হন। বঙ্কিমই বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক হিসেবে আবির্ভূত হন। বঙ্কিমই প্রথম বাংলা সাহিত্যে সার্থক ঔপন্যাসিক হিসেবে আবির্ভূত হন। লিখেছেন? তারপরে লেখেন, একটি সার্থক উপন্যাসে কয়েকটি গুণ বিদ্যমান থাকে। লেখেন, একটি সার্থক উপন্যাসে কয়েকটি গুণ বিদ্যমান থাকে। লেখেন, একটি প্লট, তারপরে লেখেন আখ্যান বস্তুর দেশকালগত অবস্থান ও পরিবর্তন আখ্যান বস্তুর দেশকালগত অবস্থান ও পরিবর্তন, চরিত্রের গঠন ও বিবর্তন,
চরিত্রের গঠন ও বিবর্তন, পরিণতি ও পরিব্যাপ্তি। চরিত্রের গঠন ও বিবর্তন, পরিণতি ও পরিব্যাপ্তি। আরেকটা লিখবেন, সময় ও কালের ঐক্য। সময় ও কালের ঐক্য। তাহলে কি একটা প্লট থাকতে হবে, তারপরে যে কাহিনী নিয়ে উপন্যাসটা লেখা হবে সেই কাহিনীর বা আখ্যান বস্তুর দেশ কালগত অবস্থান ও পরিবর্তন, অর্থাৎ কোথায় কোন ঘটনাকে নিয়ে কোন বিষয়কে নিয়ে লেখা হচ্ছে সেটার মানে একটা অবস্থান এবং সেটার পরিবর্তন। আর উপন্যাস হতে গেলে অবশ্যই সেখানে কি থাকবে, চরিত্র থাকবে, অথচ সেই চরিত্রের গঠন, বিবর্তন, পরিণতি, পরিব্যাপ্তি এই বিষয়গুলো থাকতে হবে। আর সর্বশেষ যেটা থাকতে হবে, সময় এবং কালের একটা ঐক্য থাকতে হবে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসের মধ্যে তিনি তার সাহিত্য জীবনের 22 বছর অতিক্রম করেছেন। এই 22 বছরে তিনি যতগুলো উপন্যাস রচনা করেছেন তার উপন্যাসগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান ছিল। তাহলে কি লিখেছেন, যে একটা সার্থক উপন্যাসের কতগুলো গুণাবলী বিদ্যমান, এগুলো লিখেছেন, তাই তো? লেখেন, বঙ্কিম তার সাহিত্য জীবনের 22 বছরে বঙ্কিম তার সাহিত্য জীবনের 22 বছরে উপন্যাসের নানা প্রান্ত উন্মোচন করেছেন। বঙ্কিম তার সাহিত্য জীবনের 22 বছরে উপন্যাসের নানা প্রান্ত উন্মোচন করেছেন। লিখেছেন, লেখেন, পাশ্চাত্য রীতি অবলম্বন করে এই সকল বৈশিষ্ট্য অনুসরণে তিনি রচনা করেন, পাশ্চাত্য রীতি অনুসরণে এই সকল বৈশিষ্ট্য অনুসরণে তিনি রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস রজনী। সহ মোট 14টি
বাংলায় অবশ্য 14টি, ইংরেজিতে একটা রচনা করেছিলেন রাজমোহন সোয়াইব সহ মোট 15টি। রজনী সহ মোট 14টি উপন্যাস রচনা করেন। লিখেছেন? লেখেন, এইসব উপন্যাসের মধ্য দিয়ে সহ মোট 14টি উপন্যাস রচনা করেছেন। তারপরে লেখেন, এইসব উপন্যাস রচনার মধ্য দিয়ে একদিকে যেমন তার এইসব উপন্যাস রচনার মধ্যে দিয়ে একদিকে যেমন তার মৌলিক এইসব উপন্যাস রচনার মধ্যে দিয়ে একদিকে যেমন তার মৌলিক প্রতিভার নতুন নতুন পথ একদিকে যেমন তার মৌলিক রচনার নতুন নতুন পথ উন্মোচিত হয়, উপন্যাস রচনার নতুন একদিকে যেমন তার মৌলিক উপন্যাস রচনার নতুন নতুন পথ উন্মোচিত হয়, অন্যদিকে অন্যদিকে পাঠক সমাজের উপন্যাস তৃষ্ণা উপন্যাসের তৃষ্ণা নিবৃত্ত হয়। দেন, নিবৃত হয়। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দিন। তাহলে আমরা দেখেছি যে বঙ্কিমের আগ থেকেই উপন্যাস নিয়ে লেখালেখি শুরু হয়েছিল এবং সে মূলত তখন উপন্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলেছে, কিন্তু সার্থক উপন্যাসের দেখা আমরা তখনও পাইনি। বঙ্কিমের কাছেই আমরা প্রথম সার্থক উপন্যাস পেয়েছি এবং তিনি প্রথম সার্থক ঔপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছেন। তো আমরা জানি সার্থক উপন্যাস রচনার ক্ষেত্রে কয়েকটা মৌলিক গুণ থাকতে হয়। এর মধ্যে একটা হলো মানে একটা প্লট থাকতে হবে, তারপরে আখ্যান বস্তুর দেশকালগত অবস্থান ও পরিবর্তন থাকতে হবে, চরিত্রের গঠন, বিবর্তন, পরিণতি, পরিব্যাপ্তি থাকতে হবে, সময় এবং কালের ঐক্য থাকতে হবে। বঙ্কিম পাশ্চাত্য রীতির দ্বারা প্রভাবিত হয়ে এই সমস্ত বৈশিষ্ট্য অনুসরণ করে তিনি বিখ্যাত তার মানে প্রায় 14টি উপন্যাস তিনি রচনা করেছেন এবং এই উপন্যাসগুলোর মধ্যে আমরা দেখেছি তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস লিখেছেন, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস লিখেছেন, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস লিখেছেন। এছাড়া তার উপন্যাসের মধ্যে মানে শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস আমরা পেয়েছি। ঐতিহাসিক উপন্যাস ঐতিহাসিক কাহিনী নিয়ে তো উপন্যাস আগে লেখা হয়েছে, কিন্তু তার কাছে আমরা প্রথম সার্থকভাবে ঐতিহাসিক উপন্যাস পেয়েছি। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর কারণে একদিকে তিনি যেমন মানে মৌলিক উপন্যাস রচনার মৌলিক পথ বিভিন্ন নতুন নতুন পথ উন্মোচিত করেছেন, অন্যদিকে পাঠক সমাজের মধ্যে যে উপন্যাসের ক্ষুধা, উপন্যাসের যে তৃষ্ণা, তাদের সেই তৃষ্ণা নিবৃত হয়েছে। ঠিক আছে? আর এই সমস্ত বৈশিষ্ট্যের কারণেই তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক এবং বাংলা উপন্যাসের জনক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তো এই কোশ্চেনটা আসলে এই কোশ্চেনের মধ্যে আরো কতগুলো
বিষয় জড়িত আছে। যেমন প্রশ্ন যদি আসে যে বঙ্কিমকে কেন বাংলা উপন্যাসের জনক বলা হয়, ঠিক আছে? বঙ্কিমকে কেন বাংলা উপন্যাসের জনক বলা হয়? তো সেই ক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যগুলো বলেছি, ৪ টা বৈশিষ্ট্য বলেছি। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য বঙ্কিমের উপন্যাসে স্পেশালি ছিল। এবং ওই বৈশিষ্ট্যগুলো বাংলা সাহিত্যে আমরা ১ম তার কাছে পেয়েছি এবং এই কারণেই তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তো বঙ্কিমের উপন্যাসে আর যে সমস্ত বৈশিষ্ট্য আমরা পেয়েছি, একটু কয়েকটা বৈশিষ্ট্য একটু লিখে রাখেন। ওই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলেই আ উল্লেখ করে তারপরে তাকে সার্থক ঔপন্যাসিক হিসেবে সহজেই কি করা যাবে? প্রমাণ করা যাবে। লেখেন, বঙ্কিমের উপন্যাসে কতগুলি আ আরো কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সেগুলো লিখবেন। আচ্ছা, ডক্টর সরোজ কুমার বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বঙ্কিমের উপন্যাসে ৩টি মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান। একটা হলো বিষয়বস্তুর অসাধারণতা, উপন্যাস নির্মাণে তার্কিক শৃঙ্খলা,
আর একটা হলো মননশীলতা জনিত সুষমতার প্রয়োগ। এই তিনটা বৈশিষ্ট্য তার উপন্যাসের মধ্যে বিদ্যমান। আর এগুলো ছাড়া আরো যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই, রোমান্স আশ্রয়ী ঐতিহাসিক আদর্শ, ইতিহাসের কাহিনীর সাথে রোমান্সের সংযোগ ঘটিয়ে তিনি রোমান্স ধর্মী ঐতিহাসিক উপন্যাস রচনা করেছেন। তো রোমান্স আশ্রয়ী ঐতিহাসিক আদর্শ, পারিবারিক সামাজিক কথা সাহিত্যের আদর্শ, বাঙালির অতীত ইতিহাস, সমকালীন সমাজ জীবনের কথা, তারপরে বাস্তব জীবনের সাথে দৈব শক্তির মিশ্রণ ঘটিয়ে বাস্তব দৈব শক্তির মিশ্রণ ঘটিয়ে এক অসাধারণ সাহিত্যিক চরিত্র সৃষ্টি। এই বৈশিষ্ট্যগুলো বঙ্কিমের উপন্যাসের মধ্যে ছিল, যেগুলো আমরা বঙ্কিমের আগে কখনো পাইনি। আর এই বৈশিষ্ট্যগুলোর জন্যই বঙ্কিমকে বলা হয়ে থাকে, এই বৈশিষ্ট্যগুলোর কারণে তার উপন্যাস হয়েছে সার্থক, আর তিনি হয়েছেন সার্থক ঔপন্যাসিক, এবং এই কারণেই তাকে বলা হয় বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক এবং বাংলা উপন্যাসের জনক। তো এখানে কোশ্চেন হতে পারে, আরেকটা কোশ্চেন হতে পারে, সেটা কি হতে পারে, সেটা হলো বঙ্কিমকে কেন বাংলা উপন্যাসের জনক বলা হয়, এটা একটা হতে পারে। অথবা বঙ্কিমের উপন্যাসের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। এই তাহলে এখানে তিনটা কোশ্চেন মোটামুটি কাছাকাছি অর্থ একটু গুছিয়ে আপনাকে লিখতে হবে। একটা কোশ্চেন হতে পারে, বঙ্কিমকে কেন বাংলা উপন্যাসের জনক বলা হয়, অথবা বঙ্কিম বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক, আলোচনা করুন, অথবা বঙ্কিমের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দিন। আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি, এই কথাগুলোই, এই বৈশিষ্ট্যগুলো আপনাকে উল্লেখ করতে হবে। আর ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দিতে গেলে যে কথাগুলো বলেছি ওইগুলো একটু বেশি হাইলাইটস করবেন। তিনি উপন্যাসের কোন কোন দিকগুলোকে মানে বেশি ফোকাস করার চেষ্টা করেছেন, সে বিষয়গুলো তুলে ধরবেন। ঠিক আছে, আশা করি পরিষ্কার হয়েছে। বলেন, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কথা আছে, কোনো জিজ্ঞাসা আছে এই তিনটা কোশ্চেন সম্পর্কে? আপনাদের কমেন্টস গুলো কি আচ্ছা, ও এতক্ষণ আপনারা এসএমএস করেছিলেন কিন্তু আমি দেখতে পাইনি। আচ্ছা, গ্রন্থ সমালোচনার ফরম্যাট, কাল্পনিক সংলাপের কৌশল। ঠিক আছে, আমি পরের ক্লাসগুলোতে এগুলো সম্পর্কে আগে আলোচনা করে তারপরে অন্য টপিকে যাব। হ্যাঁ, ওকে। ঠিক আছে, তাহলে এবারে বঙ্কিমের আর কয়েকটা কোশ্চেন সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো নিয়ে আশা করি আর কোনো জিজ্ঞাসা নাই, আমি একটু ক্লিয়ার করে আলোচনা করেছি। তাহলে এখানে এই বৈশিষ্ট্যগুলো সরোজ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, সরোজ বন্দ্যোপাধ্যায় মানে বঙ্কিমের যত উপন্যাস আছে সমস্ত উপন্যাসের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্যকে প্রধান হিসেবে উপস্থাপন করেছেন। তো এই তিনটা বৈশিষ্ট্যের কথা বলবেন যে বঙ্কিমের সকল উপন্যাসের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান। কি? বিষয়বস্তুর অসাধারণতা, উপন্যাস নির্মাণে তার্কিক শৃঙ্খলা,
এবং মননশীলতা জনিত সুষমতার প্রয়োগ, এই তিনটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আর এছাড়া আপনি বলবেন যে এছাড়াও বঙ্কিমের উপন্যাসে আরো কতগুলো বৈশিষ্ট্য বিদ্যমান, যেমন রোমান্স আশ্রয়ী ঐতিহাসিক আদর্শ, পারিবারিক সামাজিক কথা সাহিত্যের আদর্শ, বাঙালির অতীত ইতিহাস, তারপরে সমকালীন সমাজ জীবনের কথা এবং বাস্তব জীবনের সাথে কি দৈব শক্তির মিশ্রণ ঘটিয়ে এক মানে অদ্ভুত অসাধারণ এক সাহিত্যিক চরিত্র সৃষ্টি, এইগুলো ক্ষেত্র বিশেষে আমরা তার উপন্যাসের মধ্যে পাই। আর এই সমস্ত বৈশিষ্ট্যের কারণেই বঙ্কিম বাংলা সাহিত্যে প্রথম সার্থক, মানে এই বৈশিষ্ট্যগুলোর জন্যই তার উপন্যাসগুলো সার্থক হয়েছে এবং তিনি প্রথম সার্থক ঔপন্যাসিক হিসেবে স্বীকৃতি অর্জন করেন। আর এই বৈশিষ্ট্যগুলোর জন্যই মূলত তিনি বাংলা সাহিত্যে প্রথম বাংলা উপন্যাসের জনক হিসেবে খ্যাতি অর্জন করেন। তো জনক আসুক, প্রথম সার্থক উপন্যাস আসুক, মৌলিক প্রতিভা, যে কোনো কোশ্চেনের উত্তর আপনি এইগুলো দিয়ে উল্লেখ করতে পারবেন। আচ্ছা, আমরা আরো যে দুইটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং এই দুইটা কোশ্চেন থেকে আসার সম্ভাবনা আছে। একটা হলো দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী উপন্যাসের পরিচয় দিন। বঙ্কিমের দুর্গেশ নন্দিনী উপন্যাসের পরিচয় দিন। ঠিক আছে, আচ্ছা তাহলে লেখেন, দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের বঙ্কিমের, লেখেন দুর্গেশ নন্দিনী বঙ্কিমের তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। দুর্গেশ নন্দিনী বঙ্কিমের তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। লিখেছেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তারপরে লেখেন ষোড়শ শতাব্দীর, ষোড়শ শতক লিখতে পারেন, ষোড়শ শতকের শেষ ভাগে, ষোড়শ শতক মানে কবে, ষোড়শ কখন থেকে শুরু হয়েছে বলেন তো, ষোড়শ কখন থেকে শুরু হয়েছে বলেন একটু দেখি, আপনাদের মনে আছে কিনা, ষোড়শ কখন থেকে শুরু হয়েছে? আমি যখন দেখছি তখন পাচ্ছি না কমেন্টস গুলো। কখন থেকে শুরু হয়েছে? ষোড়শ হলো 1501 থেকে 1600, 1501 থেকে 1600, এটা হলো ষোড়শ। তাহলে লেখেন ষোড়শ শতকের শেষ ভাগে উড়িষ্যার অধিকার নিয়ে, ষোড়শ শতকের শেষ ভাগে উড়িষ্যার অধিকার নিয়ে মোগল ও পাঠানদের মধ্যে, ষোড়শ শতকের শেষ ভাগে উড়িষ্যার অধিকার নিয়ে মোগল ও পাঠানদের মধ্যে যে সংঘর্ষের সৃষ্টি হয়, যে সংঘর্ষের সৃষ্টি হয়, যে সংঘর্ষের সৃষ্টি হয়, মোগল ও পাঠানদের মধ্যে যে সংঘর্ষের সৃষ্টি হয় তারই পটভূমিকা এই উপন্যাসের উপজীব্য, এই উপন্যাসের উপজীব্য। তাহলে ষোড়শ শতকের শেষ ভাগে উড়িষ্যার অধিকার নিয়ে মোগল ও পাঠানদের মধ্যে যে সংঘর্ষের সৃষ্টি হয়, সে তারই পটভূমিকা এই উপন্যাসের
উপজীব্য। মাহবুবুর রহমান সোহাগ বলছেন 1501, ঠিক আছে। ঠিক আছে, লিখেছেন? তাহলে মোগল ও পাঠানদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের কাহিনী নিয়েই মূলত এই উপন্যাসটি রচিত হয়েছে। তবে এই উপন্যাসটা তিনি যে রচনা করেছেন সেখানে কিন্তু তিনি কাহিনী বিকৃত করেছেন। এই ইতিহাসের কাহিনী সূত্র ধরে উপন্যাসটা রচনা করলেও কাহিনীকে তিনি ওলট-পালট করে, এলোমেলো করে, বিকৃত করে উপস্থাপন করেছেন। তাহলে লেখেন যে তবে তবে তিনি এই উপন্যাসে কাহিনীটিকে বিকৃতভাবে উপস্থাপন করেন। তবে তিনি এই উপন্যাসে কাহিনীটিকে মানে ইতিহাসের কাহিনীকে বিকৃতভাবে উপস্থাপন করেন। লিখেছেন? লেখেন এই উপন্যাসের নায়ক বীর সিংহ, এবং নায়িকা আয়েশা। নায়ক বীর সিংহ এবং নায়িকা আয়েশা। লেখেন দুর্গেশ নন্দিনী নন্দিনী মানে কি? মেয়ে। দুর্গেশ নন্দিনী মানে হলো দুর্গ প্রধানের কন্যা। তাহলে দুর্গেশ নন্দিনী অর্থ দুর্গ প্রধানের কন্যা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এখানে তিলোত্তমাকে বোঝানো হয়েছে। লেখেন এখানে দুর্গেশ নন্দিনী অর্থে দুর্গ প্রধানের কন্যা বলতে তিলোত্তমাকে বোঝানো হয়েছে। ঠিক আছে? তাহলে দুর্গেশ নন্দিনী বা দুর্গ প্রধানের কন্যা বলতে এই উপন্যাসে কাকে বোঝানো হয়েছে? তিলোত্তমা। তাহলে আমরা পেলাম কে কে চরিত্র? বীর সিংহ, দেখা যাচ্ছে? বীর সিংহ, তারপরে আয়েশা, তারপরে তিলোত্তমা। বীর সিংহ, আয়েশা, তিলোত্তমা, আর একটা লেখেন জগৎ সিংহ। প্রমুখ এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। লেখেন উপন্যাসটি 1865 সালে প্রকাশিত হয়। তাহলে চরিত্রগুলো কি কি পেলাম? বীর সিংহ, আয়েশা, তিলোত্তমা, জগৎ সিংহ প্রমুখ এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। লেখেন উপন্যাসটি 1865 সালে প্রকাশিত হয়। লিখেছেন? আচ্ছা,
উপন্যাসটি 1800 কত সালে 65 সালে প্রকাশিত হয়। এবার লিখবেন আরেকটা লিখবেন কপালকুণ্ডলা। লেখেন কপালকুণ্ডলা উপন্যাসের পরিচয় দিন। কপালকুণ্ডলা উপন্যাসের পরিচয় দিন। লিখেন কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। লেখেন এই উপন্যাসে ইতিহাসের স্পর্শ খানিকটা থাকলেও এই উপন্যাসে ইতিহাসের স্পর্শ খানিকটা থাকলেও এই উপন্যাসে ইতিহাসের স্পর্শ খানিকটা থাকলেও গার্হস্থ্য জীবনী এতে প্রাধান্য পেয়েছে। এই উপন্যাসে ইতিহাসের স্পর্শ খানিকটা থাকলেও এই উপন্যাসে ইতিহাসের প্রসঙ্গ বা স্পর্শ খানিকটা থাকলেও গার্হস্থ্য জীবনী এতে প্রাধান্য পেয়েছে। তারপরে লেখেন অরণ্যে এক কাপালিক পালিতা নারী কপালকুণ্ডলাকে ঘিরে এই উপন্যাসের কি হলো অরণ্যে এক কাপালিক পালিতা নারী কপালকুণ্ডলাকে ঘিরে এই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে। অরণ্যে এক কাপালিক পালিতা নারী কপালকুণ্ডলাকে ঘিরে এই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে। লেখেন সামাজিক সংস্কারের সাথে অপরিচিতা। সামাজিক বনের মেয়ে, তাই না, অরণ্যে বাস করে, সমাজ মানে সংসার এবং সমাজ সংস্কৃতি এগুলোর সাথে তার তো পরিচয় থাকার কথা না। তাহলে লেখেন যে সামাজিক সংস্কারের সাথে অপরিচিতা এ নারীর সামাজিক সংস্কারের সাথে অপরিচিতা এ নারীর নবকুমারের সাথে বিয়ে হয়। এবং কপালকুণ্ডলার
সমাজ বন্ধনের সাথে এবং কপালকুণ্ডলার সমাজ বন্ধনের সাথে দ্বন্দ্ব এবং কপালকুণ্ডলার সমাজ বন্ধনের সাথে দ্বন্দ্ব এই উপন্যাসের মূল নির্যাস এবং কপালকুণ্ডলার সমাজ বন্ধনের সাথে দ্বন্দ্ব এই উপন্যাসের মূল নির্যাস। ঠিক আছে, লেখেন এই উপন্যাসে একদিকে রয়েছে সম্রাট আওরঙ্গজেবের সময়কার জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের সময়কার এই উপন্যাসে একদিকে রয়েছে সম্রাট জাহাঙ্গীরের সময়কার আগ্রার স্থাপত্য, নগর ও স্থাপত্য, আগ্রার নগর ও স্থাপত্য, সম্রাট জাহাঙ্গীরের সময়কার আগ্রার নগর ও স্থাপত্য। এবং তাহলে এই উপন্যাসে একদিকে যেমন রয়েছে সম্রাট জাহাঙ্গীরের সময়কার আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে রয়েছে অরণ্য ও সমুদ্র। অন্যদিকে রয়েছে অরণ্য ও সমুদ্র। অরণ্য ও সমুদ্র। তাহলে এই উপন্যাসে একদিকে যেমন রয়েছে সম্রাট জাহাঙ্গীরের সময়কার আগ্রার নগর এবং স্থাপত্যের পরিচয়, অন্যদিকে রয়েছে অরণ্য এবং সমুদ্রের পরিচয়। ঠিক আছে, লেখেন এই উপন্যাসে রোমান্টিক চরণের প্রকাশ ঘটে। রোমান্টিকতার, লেখেন এই উপন্যাসে রোমান্টিকতার প্রকাশ ঘটে। পথিক তুমি পথ হারাইয়াছ। পথিক তুমি পথ হারাইয়াছ চরণের মধ্য দিয়ে। পথিক তুমি পথ হারাইয়াছ চরণের মধ্য দিয়ে। ঠিক আছে, আরেকটি উল্লেখযোগ্য চরণ তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন।
তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন? ঠিক আছে, তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন? আচ্ছা, এরপরে এই উপন্যাসের চরিত্রগুলো একটু লিখবেন। কে কে? কপালকুণ্ডলা, নবকুমার, লেখেন কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক, কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক, তারপরে মতি বিবি প্রমুখ এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। 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 লেখেন এটি 1866 সালে প্রকাশিত হয়। উপন্যাসটি 1866 সালে প্রকাশিত হয়। লেখা হয়েছে। আচ্ছা, এবার আমরা মীর মশাররফ থেকে আলোচনা করব। আচ্ছা, মীর মশাররফ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, একটা প্রশ্ন হলো বিষাদ সিন্ধু উপন্যাসের পরিচয় দিন। বিষাদ সিন্ধু উপন্যাসের পরিচয় দিন। লিখেছেন বিষাদ সিন্ধু উপন্যাসের পরিচয় দিন। আচ্ছা, কি লিখবেন? বিষাদ সিন্ধু মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। লেখেন বিষাদ সিন্ধু মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। বিষাদ সিন্ধু মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। লিখেছেন? লেখেন কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে, কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে গড়ে উঠেছে এই উপন্যাসের, কারবালার বিষাদময় ঘটনা, লেখেন কারবালার বিষাদময় ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনী। কারবালার বিষাদময় ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনী। লিখেছেন?
তারপর লেখেন, এই উপন্যাসে 3টি পর্ব রয়েছে। এই উপন্যাসে 3টি পর্ব রয়েছে। 1 মহরম পর্ব, 2 এজিদ বদ পর্ব, 2 হলো উদ্ধার পর্ব। 3 এজিদ বদ পর্ব, উদ্ধার পর্ব, আর 3 হলো এজিদ বদ পর্ব। মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ বদ পর্ব। ঠিক আছে, লেখেন, ইতিহাসের কাহিনী অবলম্বনে এই উপন্যাসটি রচিত হলেও একে ঐতিহাসিক উপন্যাস বলা যায় না। ইতিহাসের কাহিনী অবলম্বনে এই উপন্যাসটি রচিত হলেও একে ঐতিহাসিক উপন্যাস বলা যায় না। আচ্ছা, বাজে কত? আমাদের ব্রেক নিতে হবে না? কত বাজে? আচ্ছা, হয়ে গেছে। দেখতে হবে। নামাজের একটা বিরতি নিয়ে নিচ্ছি আমরা। নামাজের পরে আমরা শুরু করব।
আবারও স্বাগত জানাচ্ছি। তো আমরা যেখানে ছিলাম কি যে বিষাদ সিন্ধু উপন্যাসটি ৩টি পর্বে বিভক্ত। প্রথম পর্ব মহরম পর্ব, যেটা প্রকাশিত হয়েছে 1885 সালে। দ্বিতীয় পর্বের নাম হলো উদ্ধার পর্ব এবং তৃতীয় পর্ব হলো এজিদ বধ পর্ব। তারপর লেখেন যে ইতিহাসের কাহিনী নিয়ে এই উপন্যাসটি রচিত হলেও একে ঐতিহাসিক উপন্যাস বলা যায় না, কারণ এখানে ইতিহাসের অন্ধ অনুকরণ করা হয়নি, বা ইতিহাসকে এখানে ইতিহাসকে হুবহু উপস্থাপন করা হয়নি। কারণ লেখেন, এখানে কারণ এখানে ইতিহাসের ঘটনাকে হুবহু উপস্থাপন করা হয়নি, হুবহু বা পুরোপুরি উপস্থাপন করা হয়নি। লিখেছেন, কারণ এখানে ইতিহাসকে হুবহু উপস্থাপন করা হয়নি। লেখেন, ইতিহাস বিকৃতি কল্পিত উপকাহিনী ইতিহাস বিকৃতি কল্পিত উপকাহিনী কল্পিত উপকাহিনী বিশেষ করে কমা দিয়ে লিখবেন, বিশেষ করে এজিদের মতো প্রশ্নবিদ্ধ চরিত্রকে নায়ক বানানো, এই উপন্যাসের নায়ক বানানো, বিশেষ করে এজিদের মতো প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত চরিত্রকে এই উপন্যাসের নায়ক বানানো লিখেছেন, নায়ক বানানো ইতিহাস বিভিন্ন দিক থেকে, এজিদের মতো বিতর্কিত চরিত্রকে নায়ক বানানো প্রভৃতি বা বিভিন্ন দিক থেকে এই উপন্যাসটিকে ঐতিহাসিক বলা যায় না। ঠিক আছে, এবার কয়েকটা চরিত্র লেখেন। ইমাম হাসান, হুসাইন, এজিদ, জয়নব, আবু হানিফা প্রমুখ এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। প্রমুখ এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। ঠিক আছে, ওকে। এবার নেক্সট কোশ্চেন। আচ্ছা, উপন্যাসটি তো প্রকাশ সাল, আসলে এখানে মূল প্রকাশ সাল হলো 1895, এটা লিখলে হবে। আর
আলাদা করে প্রকাশ সাল উল্লেখ করার দরকার নাই। তাহলে বিষাদ সিন্ধু উপন্যাসের পরিচয় আমরা জানলাম। দ্বিতীয় কোশ্চেনে আসি, বিষাদ সিন্ধুর নামকরণ। বিষাদ সিন্ধু উপন্যাসের নামকরণ। বিষাদ সিন্ধু উপন্যাসের নামকরণ কি যথার্থ? লেখেন লেখেন বিষাদ সিন্ধু উপন্যাসটি মীর মোশাররফ হোসেনের অমর সৃষ্টি। বিষাদ সিন্ধু উপন্যাসটি মীর মোশাররফ হোসেনের অমর সৃষ্টি। এটি মুসলিম ইতিহাস ও ঐতিহ্য অবলম্বনে এটি মুসলিম ইতিহাস ও ঐতিহ্য মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত। এটি মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত। লেখেন কারবালার বিষাদময় কাহিনীকে কারবালার বিষাদময় কাহিনীকে আরো করুণ ও বিষাদময় করে কারবালার বিষাদময় কাহিনীকে আরো করুণ ও বিষাদময় করে এই উপন্যাসে উপস্থাপন করা হয়েছে। কারবালার বিষাদময় কাহিনীকে আরো করুণ ও বিষাদময় করে এই উপন্যাসে উপস্থাপন করা হয়েছে। লেখেন এই কাহিনীর বিষাদপূর্ণ ঘটনা এই কাহিনীর বিষাদপূর্ণ ঘটনা ও চরিত্র এই কাহিনীর বা এই উপন্যাসে লিখতে পারেন এই উপন্যাসের বিষাদপূর্ণ ঘটনা ও চরিত্র পাঠক মনকে আবেগে আপ্লুত করে। পাঠক মনকে আবেগে আপ্লুত করে। এই উপন্যাসের কাহিনী ও চরিত্র বিষাদপূর্ণ কাহিনী ও চরিত্র পাঠক মনকে আবেগে আপ্লুত করে। লেখেন পাঠক যতই কাহিনীর গভীরে যায় ততই বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে পড়ে। ততই বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে পড়ে। পাঠক যতই কাহিনীর গভীরে যায় ততই বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে পড়ে। লেখক মীর মোশাররফ হোসেন এই বিষাদের কাহিনীকে
এই বিষাদের কাহিনীকে সিন্ধু সম করে উপস্থাপন করেছেন। লেখক বিষাদের এই কাহিনীকে সিন্ধু সম করে উপস্থাপন করেছেন। সিন্ধু সম করে উপস্থাপন করে লেখেন, সিন্ধু সম রূপে লেখেন, সিন্ধু সম রূপে উপস্থাপন করে, সিন্ধু সম রূপে উপস্থাপন করে এর নামকরণ করেছেন, এর নামকরণ করেছেন, এর নামকরণ করেছেন বিষাদ সিন্ধু। এর নামকরণ করেছেন বিষাদ সিন্ধু। এই বিষাদের কাহিনীকে বিষাদ সিন্ধু সমরূপে উপস্থাপন করে এর নামকরণ করেছেন বিষাদ সিন্ধু। এদিক থেকে বলা যায়, লেখেন, এই বিষাদের লেখক এই বিষাদের কাহিনীকে সিন্ধু, সিন্ধু কি, সিন্ধু কি নদ, সাগর, হ্যাঁ, এই সিন্ধু নদ, সিন্ধুর সমান করে এটাকে উপস্থাপন করেছেন। মানে বিষাদ এত বড় যে এটা সিন্ধু নদের মতো। তো সিন্ধু সমরূপে উপস্থাপন করে এর নামকরণ করেছেন বিষাদ সিন্ধু। লেখেন, এদিক থেকে বলা যায় বিষাদ সিন্ধু নামকরণটি সার্থক হয়েছে। এদিক থেকে বলা যায় বিষাদ সিন্ধু নামকরণটি সার্থক হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবারে আসি আমরা কায়কোবাদ। আচ্ছা, কায়কোবাদ থেকে আমাদের যে প্রশ্নটা আসতে পারে, আসার সম্ভাবনা আছে, সেটা হলো মহাশ্মশান, মহাকাব্যের পরিচয় দিন। মহাশ্মশান মহাকাব্যের পরিচয় দিন। লেখেন প্রশ্নটা। লেখেন, উত্তর লেখেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কায়কোবাদ রচিত মহাকাব্য মহাশ্মশান। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি রচিত মহাকাব্য মহাশ্মশান। লিখেছেন? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কায়কোবাদ রচিত মহাকাব্য মহাশ্মশান। লেখেন, 1761 সালে সংঘটিত, 1761 সালে সংঘটিত পানিপথের
তৃতীয় যুদ্ধ। সালে সংগঠিত পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে এটি রচিত হয়। লিখেছেন? লেখেন ভারতের পানিপথ নামক স্থানে কাবুল ও মহারাষ্ট্র কাবুল ও মহারাষ্ট্রদের মধ্যে সংগঠিত কাবুল ও মহারাষ্ট্রদের মধ্যে সংগঠিত এ যুদ্ধে কাবুল সেনাপতি ছিলেন সুজাউদ্দৌলা ও মারাঠা সেনাপতি মহারাষ্ট্রের মারাঠা সেনাপতি ছিলেন ইব্রাহিম কাদ্দি। ঠিক আছে? দেখেন এ যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলেও উভয় পক্ষেরই যে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল তারই বর্ণনা বা তারই বিবরণ তুলে ধরা হয় এই মহাকাব্যে। লেখেন এই মহাকাব্যটি 10 বছর ধরে ষাটটি স্বর্গে রচিত হয়। এই মহাকাব্যটি 10 বছর ধরে 60টি স্বর্গে রচিত হয়। লেখেন
870 পৃষ্ঠা, 870 পৃষ্ঠা বিশিষ্ট এই কাব্যটি 1904 সালে প্রকাশিত হয়। 870 পৃষ্ঠা বিশিষ্ট এই কাব্যটি 1904 সালে প্রকাশিত হয়। লেখেন, এই মহাকাব্যটি প্রকাশের মধ্য দিয়ে কায়িকবাদ প্রথম মুসলিম মহাকবির এই মহাকাব্যটি প্রকাশের মধ্য দিয়ে কায়িকবাদ প্রথম মুসলিম মহাকবির কি করেন? তকমা লাগান। ঠিক আছে, তো কায়িকবাদ থেকে মূলত এই কোশ্চেনটাই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখবেন। এবার আমরা বিহারীলাল চক্রবর্তী থেকে একটা কোশ্চেন আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। লেখেন, বাংলা সাহিত্যে ভোরের পাখি, বিহারীলাল চক্রবর্তী থেকে লেখেন, বাংলা সাহিত্যে ভোরের পাখি কাকে এবং কি কারণে বলা হয়? বাংলা সাহিত্যে ভোরের পাখি কাকে এবং কেন বলা হয় বা কি কারণে বলা হয়? বাংলা সাহিত্যে ভোরের পাখি কাকে এবং কেন বলা হয়? আচ্ছা, বাংলা সাহিত্যে ভোরের পাখি হিসাবে খ্যাত কবি হলেন বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যে ভোরের পাখি হিসাবে খ্যাত কবি হলেন বিহারীলাল চক্রবর্তী। ঠিক আছে, বাংলা সাহিত্যে ভোরের পাখি খ্যাত কবি হলেন বিহারীলাল চক্রবর্তী। লেখেন, ভোরের পাখিরা কিচিরমিচির করার মধ্য দিয়ে যেমন দিনের শুভ সূচনা ঘোষণা করে, ভোরের পাখিরা ভোরবেলায় কিচিরমিচির করার মধ্য দিয়ে যেমন দিনের শুভ সূচনা ঘোষণা করে, আধুনিক যুগে এসে বিহারীলালই প্রথম আধুনিক গীতি কবিতার প্রবর্তন করেন। আধুনিক যুগে এসে বিহারীলালই প্রথম আধুনিক গীতি কবিতার প্রবর্তন করেন। এ কারণে কবিগুরু রবীন্দ্রনাথ তার কাব্যগুরু বিহারীলাল চক্রবর্তীকে
বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি হিসাবে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি হিসাবে কি করেন? আখ্যায়িত করেন। ভোরের পাখি হিসাবে আখ্যায়িত করেন। লিখেছেন? লেখেন বিহারীলাল তার সারদা মঙ্গল স্বপ্ন দর্শন সাধের আসন বঙ্গ সুন্দরী প্রভৃতি গীতি কবিতায় প্রভৃতি কাব্যে আধুনিক গীতি কবিতার চিত্র তুলে ধরেন। আধুনিক গীতি কবিতার চিত্র তুলে ধরেন। লিখেছেন? ওকে, তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এরপরে আমরা যে দুটো ক্লাস পাবো, দুটো ক্লাসে আপনাদের কাঙ্ক্ষিত যে সমস্ত টপিকের কথা বলেছেন সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের আলোচনা হবে গ্রন্থ সমালোচনা, আলোচনা করব আমরা কাল্পনিক সংলাপ, এবং আরো যে সমস্ত টপিক নিয়ে আপনাদের সমস্যা থাকবে আপনারা বক্সে কমেন্টস করে দেন, কোন কোন প্রায়োরিটির ভিত্তিতে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আর যদি সম্ভব হয় তো পরের দুটো দিনে আমি আরেকটু সময় বাড়িয়ে দিয়ে গুরুত্বের বিবেচনায় টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। অথবা আপনারা পরে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ঠিক আছে? আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।